আজকে আমরা ক্লাস 12 শুরু করব। ঠিক আছে, তো অনেকেরই ক্লাস 11 এর কিছু কিছু চ্যাপ্টার একটু প্রবলেম হয়ে আছে হয়তো। তো মনে হতে পারে যে ক্লাস 12টা তার জন্য কঠিন হয়ে যেতে পারে, কিন্তু না। আমি ক্লাস 12 যখন 12 এর চ্যাপ্টারগুলো যখন পড়াবো তখন 11 এর যে সমস্ত জিনিসগুলো কাজে লাগবে তখন আমি ওই চ্যাপ্টারের মধ্যেই তখন আলোচনা করে নেব। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুরো একদম জিরো থেকে শুরু করো। ঠিক আছে, তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব না, যেখানে চার্জড পার্টিকেল গুলো রেস্ট অবস্থায় থাকবে বা স্থির অবস্থায় থাকবে। ধরা যাক এখানে একটা চার্জ আছে, চার্জ পার্টিকেল আছে, এখানে একটা চার্জ পার্টিকেল আছে, এখানে একটা চার্জ পার্টিকেল আছে। তো এই চার্জ পার্টিকেল গুলো যদি রেস্ট অবস্থায় থাকে, ঠিক আছে, এই চার্জ পার্টিকেল গুলো যদি রেস্ট অবস্থায় থাকে তাহলে তার চারপাশে কি ঘটনা ঘটবে সেটাই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এর জন্য এখানে স্ট্যাটিক্স কথাটা ইউজ করা হয়েছে। স্ট্যাটিক্স মানে স্থির বা রেস্ট। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব একটু দেখে নিই। ফার্স্টে যেটা আলোচনা করব কনসেপ্ট অফ চার্জ। সেকেন্ড যেটা আলোচনা করব সেটা হচ্ছে কুলম্বস ল। থার্ড যেটা আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক ফিল্ড। তারপরে যেটা আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল। আর লাস্ট যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিটেন্স। এই পাঁচটা টপিক আমরা পরপর পড়ব। তো আমরা প্রত্যেকটা টপিক পড়ার পর সেই টপিক রিলেটেড আমরা কিছু কিছু নিউমেরিক্যাল সলভ করব। প্রথমে একদম বোর্ড লেভেলের নিউমেরিক্যাল সলভ করব, তারপর আস্তে আস্তে নিট লেভেলের, তারপরে জেই মেন্স লেভেলের অনেক রকম প্রবলেম আমরা সলভ করব। তারপরে একদম লাস্টে গিয়ে আমরা যেই অ্যাডভান্সের কিছু প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, আমি প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেন নিয়েও আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের নিট বা জেইতে যে সমস্ত কোশ্চেন গুলো পড়েছিল এই টপিক, এই প্রত্যেকটা টপিক থেকে, সেগুলো আমি সমস্ত কোশ্চেন গুলো আমি আলোচনা করব। ওকে, তো আজকে আমরা ফার্স্টে যেটা শুরু করব সেটা হলো কি না, হোয়াট ইজ চার্জ। চার্জ কাকে বলে? না, চার্জ হলো ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার। চার্জ মেটেরিয়ালের একটা ভৌত ধর্ম, যেমন কি মাস, টেম্পারেচার, লেন্থ, এগুলো কি এক একটি মেটেরিয়ালের এক একটি ফিজিক্যাল প্রপার্টি। তেমনি চার্জ হলো মেটেরিয়ালের একটা ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম। তো আমরা কি জানি, মাসের একটা সিম্বল থাকে, যেমন মাসকে আমরা কি এম দিয়ে ডিনোট করি, টেম্পারেচারকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, লেন্থকে আমরা এল দিয়ে ডিনোট করি। তেমনি চার্জকে আমরা স্মল কিউ বা ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করব। ঠিক আছে, চার্জের সিম্বল কি না, স্মল কিউ বা ক্যাপিটাল কিউ। তো প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির একটি করে ইউনিট থাকে, যেমন কি মাসের ইউনিট গ্রাম, টেম্পারেচারের ইউনিট কেলভিন, লেন্থের ইউনিট মিটার। তেমনি মেটেরিয়ালের চার্জের একটি ইউনিট আছে। চার্জের এসআই ইউনিট হলো কুলম্ব। ওকে, এটাকে ক্যাপিটাল সি দিয়ে লেখা হয়। ক্লিয়ার? এখন প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি কে আমরা
ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা কি দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। তো এখন দেখা যায় কোনো একটা পার্টিকেলের চার্জ বলতে শুধু তার আমরা ম্যাগনিটিউডকে বুঝি, তার কোনো ডিরেকশন নেই। তাই চার্জ একটি কি না স্কেলার কোয়ান্টিটি। ওকে, আর আমাদের নেচারে দু ধরনের চার্জ দেখতে পাই আমরা, টু টাইপস অফ চার্জেস। একটা চার্জ হলো পজিটিভ চার্জ এন্ড একটা চার্জ হলো নেগেটিভ চার্জ। এখন আমরা জানি কি দুটো চার্জের নেচার যদি সেম হয় তাহলে কি তারা পরস্পরকে রিপেল করে। তার মানে একটা চার্জ যদি পজিটিভ হয় আর একটা চার্জ যদি পজিটিভ হয় তাহলে কি করবে, তারা পরস্পরকে রিপেল করবে বা রিপালশন করবে। তাহলে যদি আবার দুটো চার্জই নেগেটিভ হয় তার মানে কি তাদের নেচার সেম, তারা পরস্পরকে কি করবে, রিপেল করবে। তো যদি দুটো চার্জের নেচার সেম হয় তাহলে তারা পরস্পরকে রিপেল করে। আর দুটো চার্জেরই যদি নেচার সেম হয় তখন এই দুটো চার্জকে আমরা বলি লাইক চার্জেস। ওকে, তো এখন আবার কি এই দুটো চার্জেরই আবার নেচার সেম, দুটোই মাইনাস, তাহলে এই দুটো চার্জকে আমরা কি বলবো, লাইক চার্জেস। ক্লিয়ার? এখন দুটো চার্জের নেচার যদি অপোজিট হয় তাহলে কি করবে, তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। তার মানে একটা চার্জ যদি পজিটিভ হয় আর একটা চার্জ যদি নেগেটিভ হয় তাহলে তারা পরস্পরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাই তো, অপোজিট নেচারের চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করে। আর দুটো চার্জের নেচার যদি অপোজিট হয়, মানে একটা যদি প্লাস একটা যদি মাইনাস হয়, তখন এই দুটো চার্জকে আমরা বলি আনলাইক চার্জেস। ক্লিয়ার? ওকে, তো এই যে দুটো চার্জের মধ্যে যে রিপালশন ফোর্স বা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, দুটো চার্জের মধ্যে যে রিপালশন ফোর্স বা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেই ফোর্সটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। ক্লিয়ার? তো এবারে আমরা একটু ক্লাস 11 এর নিউটনস গ্র্যাভিটেশন লয়ে চলে যাই। ঠিক আছে, ক্লাস 11 এ নিউটনস গ্র্যাভিটেশন ল, সেখানে কি বলা হয়েছিল না দুটো পার্টিকেল তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করে। এখন এই পার্টিকেলের, এখানে একটা পার্টিকেল আছে, এর মাস যদি m1 হয়, সেটা থেকে পার্টিকেলটার মাস m1, এটা থেকে r ডিসটেন্স দূরে আরেকটা পার্টিকেল আছে, r ডিসটেন্স দূরে আরেকটা পার্টিকেল আছে, তার মাস যদি m2 হয়। এখন তাদের মধ্যে যে একটা নিউটনস এর গ্র্যাভিটেশন ল অনুযায়ী একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেই অ্যাট্রাকশন ফোর্সটাকে কি বলে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো সেটাকে আমরা Fg দিয়ে যদি লিখি গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে, তার ভ্যালুটা কত হচ্ছিল, ক্যাপিটাল G ইনটু m1 m2 বাই তাদের মধ্যে ডিসটেন্সের স্কয়ার। রাইট? তো দেখো এই এই Fgটা মানে দুটো পার্টিকেলের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আসছে কেন, এই মাসের জন্য। এই পার্টিকেলের এই মাস বলে যে প্রপার্টিটা আছে, সেই মাস প্রপার্টি থাকার জন্য তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে। তো আমরা বলতে পারি ডিউ টু মাস, মাস থাকার জন্য টু পার্টিকেলস
experiences two particle experience gravitational force, তাই তো নাকি? গ্র্যাভিটেশনাল ফোর্সটা আসছে কেন না এই মাসের জন্য, তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য দায়ী কে? পার্টিকেলের মাস। তো এখন দেখো পার্টিকেলের মধ্যে আবার চার্জ থাকার জন্য তারা কি অ্যাট্রাক্ট বা রিপেল করছে, সেটাকে আমরা আবার কি বলছি? সেই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটাকে আমরা কি বলছি? ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। তো আমরা এভাবে লিখতে পারি, এটা যদি চার্জের প্রপার্টি নাম্বার এ হয়, প্রপার্টি নাম্বার বি চার্জের ধর্ম বি, এটা আমরা এভাবে লিখতে পারি যে ডিউ টু চার্জ, কোন পার্টিকেলের ভিতরে চার্জ থাকার জন্য টু particles experience electrostatic force, দুটো পার্টিকেলের ভিতরে চার্জ থাকার জন্য তারা কি এক্সপেরিয়েন্স করছে? ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের জন্য দায়ী কে? না চার্জ। ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য দায়ী কে ছিল? মাস। আর ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের জন্য দায়ী কে? না চার্জ। ক্লিয়ার? তো এখন এই মাসের সাথে, এই যে মাস, কোন পার্টিকেলের মাস আর তার চার্জ, তার মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে, সেটা এবারে আমরা দেখব। এখন কোন একটা পার্টিকেলের মাসের সাথে চার্জের, যদি ওই পার্টিকেলটার ভিতরে চার্জ থেকে থাকে, তার একটা সুন্দর সম্পর্ক আছে। কি সেটা? না a charged particle always associated with mass। তার মানে কি না একটা চার্জ পার্টিকেলের, যদি একটা পার্টিকেলের ভিতরে চার্জ থাকে তাহলে ওই পার্টিকেলের অবশ্যই একটা মাস থাকবে। যেমন ধরলাম এই একটা পার্টিকেল আছে, তার চার্জ কত না ধরলাম কিউ, তো এই পার্টিকেলের অবশ্যই একটি মাস বা ভর থাকবে। ঠিক আছে? massless charged particle is not possible। ঠিক আছে? এমন হতেই পারে না যে কোনো একটা পার্টিকেলের চার্জ আছে বাট তার মাস নেই। কিন্তু উল্টোটা আবার সবসময় ঠিক নয়, যে এই একটা পার্টিকেল, এর একটা মাস আছে ধরলাম m1, তার মানে যে চার্জ এই পার্টিকেলের ভিতরে চার্জ থাকবে এমন কোনো মানে নেই। কিন্তু উল্টো দিকটা কি, যে কোনো পার্টিকেলের মধ্যে যদি আবার চার্জ থাকে তার মধ্যে অবশ্যই আবার মাস থাকবে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে কি না মাসের সাথে চার্জের রিলেশন। এখন এই মাসের সাথে আবার চার্জের কিছু ডিফারেন্সও আছে, সেটা কি? চার্জের সাথে মাসের আবার কিছু ডিফারেন্সও আছে।
চার্জ কি জানি আমরা দু রকমের হতে পারে, পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে, কিন্তু মাস সবসময় কি পজিটিভ, তাই না? কোনো কিছুর ভর কখনো শুনেছো -5 গ্রাম, -10 গ্রাম? মাস সবসময় পজিটিভ, কিন্তু চার্জ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আর এবার যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট কথা। ক্লাস 11-এ আমরা কি দেখেছিলাম, যে ভেলোসিটির সাথে কোনো পার্টিকেলের মাস চেঞ্জ হয় না, কিন্তু থিওরিটিক্যালি ভেলোসিটির সাথে মাস চেঞ্জ হয়। কেমন ভাবে চেঞ্জ হয় না, ধরলাম এই একটা পার্টিকেল আছে, এটা রেস্ট আছে, যখন রেস্টে ছিল এর মাস ধরলাম m0, ওকে। এখন পার্টিকেলটা v ভেলোসিটিতে চলা শুরু করলো, এখন পার্টিকেলটি v ভেলোসিটিতে চলা শুরু করলো। v ভেলোসিটিতে চলার জন্য ধরলাম পার্টিকেলটার মাস হলো mv, যখন সে v ভেলোসিটিতে চলছে তখন তার মাস হলো mv। তো এই m0, v আর mv এর মধ্যে সম্পর্ক কি? এটা কিন্তু সাবস্ক্রিপশনে আছে, আবার মোমেন্টাম ধরে নিও না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু তলার দিকে আছে, মানে যেরকম লিখি না এফ আই, এরকম, ক্লিয়ার? তো এই mv এর সাথে m0 আর v কি রিলেশন? mv is equals to m0 by root over of 1 minus v square by c square, ওকে। এখানে সিটা কি না, ভেলোসিটি অফ লাইট ইন এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়ামের লাইটের ভেলোসিটি সি, মানে লাইটের ভেলোসিটিটাকে সি দিয়ে লেখা হয়, এখানে সিটার মানে হচ্ছে এয়ার মিডিয়ামের লাইটের ভেলোসিটি। তো আর m0টা কি না, রেস্ট অবস্থায় যখন পার্টিকেলটা ছিল তখন তার মাস, আর mvটা কি না, যখন সে v ভেলোসিটিতে চলছিল তখন তার মাস। তার মানে কি দেখতে পাচ্ছি, ভেলোসিটির সাথে পার্টিকেলের মাস চেঞ্জ হয়। তো আমরা ক্লাস 11-এ যখন প্রবলেমগুলো সলভ করেছিলাম তখন তো ভেলোসিটির সাথে মাসের, ভেলোসিটি চেঞ্জের সাথে মাস চেঞ্জ করিনি, মাসটাকে কনস্ট্যান্ট ধরে রেখেছিলাম। কেন কনস্ট্যান্ট ধরে রেখেছিলাম না, ওই সমস্ত কেসের ক্ষেত্রে v is very very less than c। c কত থাকে না, 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড এয়ার মিডিয়ামে লাইট ভেলোসিটি। তো এখন v যদি ভেরি ভেরি লেস দ্যান c হয়, তাহলে v স্কয়ারটা কি খুব ছোট হবে, আর c স্কয়ারটা আরো বড় হয়ে যাবে। তো এই পার্টটা টেন্স টু 0 হয়ে যাবে, এটা যদি টেন্স, এই পার্টটা যদি v স্কয়ার বাই c স্কয়ার পার্টটা যদি টেন্স টু 0 হয়, তাহলে কত হয়ে যাবে দেখো, mv is equals to m0। তার মানে v ভেলোসিটিতে চলার সময় পার্টিকেলের মাস যা, সেটা কি তার রেস্ট মাসের সাথে সমান। সেই জন্য তখন আমরা কি ধরেছিলাম যে পার্টিকেল গুলো যখন ভেলোসিটিতে মুভ করছে তখন তার মাসের কোনো চেঞ্জ হয় না, কিন্তু অ্যাকচুয়াল কেসটা কি না, মাস ডিপেন্ড অন ভেলোসিটি, মাস ডিপেন্ড অন ভেলোসিটি, ঠিক আছে? তো পার্টিকেলের মাস ভেলোসিটির উপর ডিপেন্ড করে। এখন আমরা দেখব চার্জ কি ভেলোসিটির উপর ডিপেন্ড করে, মানে একটা চার্জ পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল যার চার্জ কিউ, সে রেস্টে আছে। এখন এই চার্জ পার্টিকেলটা যখন রেস্টে আছে তখন চার্জ কত, কিউ। এখন এই চার্জ পার্টিকেলটা যদি ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে কি এর চার্জের কোনো পরিবর্তন হবে? অ্যান্সার হলো না। চার্জ পার্টিকেল রেস্টে থাকা অবস্থায় যদি তার চার্জ কিউ হয়, ভি ভেলোসিটিতে যখন চলবে তখনও তার চার্জ কিউই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, চার্জ ইন্ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি, ওকে। তো মাস কি ভেলোসিটির উপর ডিপেন্ড করে?
চার্জ ভেলোসিটির উপর ইন্ডিপেন্ডেন্ট থাকে। তার মানে ভেলোসিটির সাথে চার্জের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভেলোসিটির সাথে পার্টিকেলের মাসের একটা পরিবর্তন হয়। তো আমি কেন এখানে হঠাৎ করে এই জিনিসটা আনলাম, তো না আমরা যখন ক্লাস 11 এর সিস্টেমগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন তার ভেলোসিটিটা খুব স্মল ছিল, কিন্তু আমরা এখানে ইলেকট্রন মানে চার্জ পার্টিকেল নিয়ে আলোচনা করব। তো দেখা যায় ইলেকট্রনের স্পিড 10⁶ অর্ডারে থাকে, ইলেকট্রনের স্পিড 10⁶ অর্ডারে থাকে। দেখো তখন কিন্তু এই ভি আর সিটাকে আমরা v²/c² এই টার্মটাকে নেগলেক্ট করতে পারবো না। তখন ওই ভেলোসিটিতে চলার জন্য চার্জ পার্টিকেলগুলোর মাসের চেঞ্জ হতে পারে, সেই জন্য এই কনসেপ্টটা আনলাম। আর আমি এই চার্জ আর মাসের মধ্যে যে বেসিক ডিফারেন্স গুলো আছে সেগুলো দেখালাম। তো ক্লিয়ার হলো এই পর্যন্ত। এবারে আমরা যেটা করব সেটা হলো কনজারভেশন অফ চার্জ। এবারে যেটা করব কি না, কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জের ফার্স্ট পয়েন্টটা কি বলছে না, চার্জ can neither created nor destroyed, and only can transfer from one to another। তার মানে কি না, চার্জকে সৃষ্টিও করা যায় না, চার্জকে ধ্বংসও করা যায় না, শুধু চার্জ কি হবে না একটা পার্টিকেল থেকে আর একটা পার্টিকেলে ট্রান্সফার হতে পারবে। ক্লিয়ার? এটা হলো কনজারভেশন অফ চার্জের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে না, টোটাল চার্জ of an isolated system will be constant। ঠিক আছে, একটা আইসোলেটেড সিস্টেমের জন্য বা একটা বিচ্ছিন্ন সংস্থার জন্য টোটাল চার্জটা কি সবসময় ফিক্সড থাকে বা কনস্ট্যান্ট থাকে। তো একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরলাম এটা একটা আইসোলেটেড সিস্টেম আছে, এখানে তিনটে পার্টিকেল আছে, এই পার্টিকেলের চার্জ ধরলাম q1, এই পার্টিকেলের চার্জ ধরলাম q2, এই পার্টিকেলের চার্জ ধরলাম q3। এখন এবার এই সিস্টেমটা কি একটা আইসোলেটেড সিস্টেম, তার মধ্যে এই তিনটে চার্জ আছে। ক্লিয়ার? তো এখন আমি এই সিস্টেমটাকে ধরে কি নাড়ালাম এরকম ভাবে, নাড়ানোর জন্য কি হলো না, এদের মধ্যে একটা চার্জ ট্রান্সফার হলো। তার মানে এখান থেকে কিছু চার্জ হয়তো এখানে চলে আসলো, এখান থেকে আবার কিছু চার্জ হয়তো এখানে চলে আসলো, এরকম ভাবে তাদের মধ্যে চার্জ ট্রান্সফার হলো। এবার নাড়ানোর ফলে যখনই তাদের মধ্যে চার্জটা ট্রান্সফার হলো তখন কি তখন এই q1 চার্জটা আর q1 থাকবে না। তো ধরলাম তখন এই বডিটার চার্জ ক্যাপিটাল q1 হয়ে গেছে, আর এই বডিটার চার্জ ক্যাপিটাল q2 হয়ে গেছে, আর এই বডিটার চার্জ ক্যাপিটাল q3 হয়ে গেছে। ঠিক আছে, আর সিস্টেমটা আমি কি ধরেছি না আইসোলেটেড সিস্টেম। তো এই সেকেন্ড পয়েন্ট অনুযায়ী কি হবে না, এই আইসোলেটেড সিস্টেমের টোটাল চার্জটা কনস্ট্যান্ট থাকে। তার মানে স্মল q1 প্লাস স্মল q2 প্লাস স্মল q3 that is equals to capital Q1 plus capital Q2 plus capital Q3। ওকে, এটাই হচ্ছে কি না টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম
will be constant. ওকে, এই সিস্টেমের টোটাল চার্জটা সবসময়, এটা যদি আইসোলেটেড সিস্টেম হয় এর টোটাল চার্জটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, কিন্তু কি পার্টিকেলগুলোর মধ্যে চার্জের ট্রান্সফার হতে পারে, কিন্তু টোটাল চার্জটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো এই যে ফর্মুলাটা আমি লিখেছি বা এই যে স্টেটমেন্টটা আমি লিখেছি, এটার কিন্তু কোনো থিওরিটিক্যাল প্রুফ নেই, এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল। ওকে, তো এটা গেল আমাদের কি চার্জের আরেকটা প্রপার্টি গেল, যেখানে কি হয় দেখছি না চার্জের কনজারভেশন লটা কেমন হয় সেটা আমরা দেখতে পেলাম। এবারে যেটা আসবে সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো এবারে যেটা পড়বো সেটা কি না কোয়ান্টাইজেশন অফ চার্জ। ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ এর মানেটা কি না আমি কতগুলো জিনিস বলবো সেগুলো মাথার মধ্যে, সেগুলো কতগুলো সেই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, এই কোয়ান্টাইজেশন অফ চার্জের ফার্স্ট পয়েন্ট কি বলছে না ওয়ান ইলেকট্রন ক্যান exist independently one electron can exist independently and the charge of one electron is the smallest independent charge in our universe। তো এত বড় একটা লাইন লিখে ফেললাম, তাই তো? এর মানেটা কি না ওয়ান ইলেকট্রন ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, তার মানে আমরা একটা সিঙ্গেল ইলেকট্রন ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, তার মানে একটা ইলেকট্রন আমরা নেচারে সিঙ্গেল অবস্থায় পেতে পারি। ঠিক আছে, আমরা নেচারে একটা ইলেকট্রনকে সিঙ্গেল অবস্থায় পেতে পারি। ঠিক আছে, আর একটা ইলেকট্রনের চার্জকে সাধারণত স্মল ই দিয়ে লেখা হয়। স্মল ই মানে কি না একটা ইলেকট্রনের চার্জ। তো একটা ইলেকট্রনের চার্জ কত হয় আমরা জানি -1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি বললাম, একটা ইলেকট্রনকে আমরা নেচারে সিঙ্গেল অবস্থায় পেতে পারি, সেজন্য আমি ইন্ডিপেন্ডেন্ট কথাটা ইউজ করেছি। আর কি না চার্জ অফ অ্যান ইলেকট্রন ইজ দ্য স্মলেস্ট ইন্ডিপেন্ডেন্ট চার্জ ইন আওয়ার ইউনিভার্স। তো একটা ইলেকট্রনের চার্জ কত না এটা, তাহলে কি এর থেকে ছোট চার্জ, ইন্ডিপেন্ডেন্টলি ছোট চার্জ আমরা আর পেতে পারি না। তার মানে সিঙ্গেল অবস্থায় যদি একটা ইলেকট্রন থাকে তার চার্জ কত না এটা, এই চার্জটার থেকে ছোট চার্জ ইন্ডিপেন্ডেন্টলি আমরা আর পেতে পারি না। এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে না the total charge of a body will be integer
multiple of one electron চার্জ। ঠিক আছে, কোনো একটা বডির টোটাল চার্জ কি হবে, সবসময় ইন্টিজার মাল্টিপল অফ একটা ইলেকট্রনের চার্জের সেম হবে। এখন ধরলাম টোটাল চার্জ, কোনো একটা বডির টোটাল চার্জ আমি ধরলাম ক্যাপিটাল কিউ। তো এই ক্যাপিটাল কিউ সমান সমান কত হবে না, ইন্টিজার মাল্টিপল, আমি ধরলাম স্মল এন কি না একটা ইন্টিজার, ইনটু একটা ইলেকট্রনের চার্জ। তো একটা ইলেকট্রনের চার্জকে আমি ই দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে কোনো একটা বডির টোটাল চার্জ সবসময় কি হবে না ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনের চার্জ। এখানে এনটা কি, এনটা সবসময় ইন্টিজার হবে। তার মানে এন এর ভ্যালু প্লাস মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস 2 হতে পারে, প্লাস মাইনাস 3 হতে পারে। ঠিক আছে, কিন্তু এন এর ভ্যালু কখনোই ফ্র্যাকশন হবে না। এটাই হচ্ছে কি না কোয়ান্টাইজেশন অফ চার্জের সেকেন্ড পয়েন্ট। তো আমি বললাম কোনো একটা বডিতে, কোথায় করবো, এই জায়গাটাতেই করি, কোনো একটা বডিতে এই অ্যামাউন্টের চার্জ আছে, কোনো একটা বডিতে এই অ্যামাউন্টের চার্জ আছে। তো এই চার্জটা কি নেচারে পসিবল, এই চার্জটা কি নেচারে পসিবল? তা আমি কি করব না, এটাকে ইলেকট্রনের, এটাকে আমি কিউ ধরলাম, এটাকে আমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেব। তার মানে কিউ দিয়ে, এই কিউ কে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিলাম, মানে ডিভাইড করে দিলাম। কত পাবো না, দেখো 4.8 into 10 to the power minus 19, আর একটা ইলেকট্রনের চার্জ কত 1.6 into 10 to the power minus 19, তাহলে কেটে গেল, আমরা কত পেলাম 3। তার মানে দেখো কিউ সমান সমান কত হচ্ছে 3 into e। তাহলে কি দেখতে পাচ্ছি যে ইন্টিজার, এই বডিটার চার্জ সমান সমান ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনের চার্জ। তাহলে এই চার্জটা পসিবল। ক্লিয়ার? ধরো এখন বললো যে কোনো একটা বডির চার্জ ক্যাপিটাল Q1, এই চার্জটা কি পসিবল? তাহলে আমরা কি করে দেখব, তাকে আবার আমরা একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে দেব। ডিভাইড করে যদি আমি এটা সমান সমান নন ইন্টিজার কিছু পাই, তার মানে দেখা গেল ইন্টিজার পেলাম না, তখন আমরা কি বলবো যে এই চার্জটা ইম্পসিবল। ক্লিয়ার? এটা দিয়ে কিন্তু প্রবলেম দিয়ে দেয় যে এরকম একটা চার্জ আছে, তাহলে সেই চার্জটা কি পসিবল? তো আমরা কি করব, সেই চার্জটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে দেব। যদি সেটা ইন্টিজার পাই তাহলে সেটা কি পসিবল, আর যদি সেটা ইন্টিজার না পাই তাহলে সেটা পসিবল নয়। তো এটাই হলো কোয়ান্টাইজেশন অফ চার্জ। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, যে দেখা যায় যে কোয়ার্টজ পার্টিকেল গুলোর চার্জ কি না, কোয়ার্টজ পার্টিকেল গুলোর চার্জ ফ্র্যাকশন মাল্টিপল অফ ওয়ান ইলেকট্রনের চার্জ। তার মানে কোয়ার্টজের চার্জ অনেক সময় দেখা যায় কি প্লাস 2/3 প্লাস 2/3 ইন্টু 1 ইলেকট্রনের চার্জ, আবার দেখা যায় মাইনাস e/3। ঠিক আছে, তো একটা কোয়ার্কের চার্জ, একটা কোয়ার্কের চার্জ দেখা যায় কি ফ্র্যাকশন মাল্টিপল অফ 1 ইলেকট্রন চার্জ। তাহলে তো আমাদের মনে হতে পারে যে এই কোয়ান্টাইজেশন অফ চার্জটা কোয়ার্টজ পার্টিকেল গুলোর জন্য ভ্যালিড নয়।
তাই তো? কিন্তু কোয়ার্টজ পার্টিকেল গুলোর জন্য কোয়ান্টাইজেশন অফ চার্জ কথাটা ভ্যালিড। কিভাবে ভ্যালিড? না, আমি এটাকে ধরলাম এই পয়েন্টটা মুছে দিই, ঠিক আছে? তোমরা পজ করে করে নোটগুলো করে নিও, ঠিক আছে? তো আমি ধরলাম এ একটা কোয়ার্টজ পার্টিকেল, যার চার্জ কত না +2/3 ইন্টু ই। বি আর একটা কোয়ার্ট পার্টিকেল, যার চার্জ ধরলাম -1/3 ইন্টু ই। সি আর একটা কোয়ার্ট পার্টিকেল, যার চার্জ ধরলাম একই -1/3 ইন্টু ই। তো কি মনে হচ্ছে যে কোয়ার্ট পার্টিকেলস গুলোর জন্য কোয়ান্টাইজেশন অফ চার্জটা ভ্যালিড হচ্ছে না, কারণ তাদের ইন্টিজার মাল্টিপল অফ 1 ইলেকট্রন চার্জ দেখা যাচ্ছে। কিন্তু নেচারে কোয়ার্টজ পার্টিকেল গুলো সিঙ্গেল অবস্থায় থাকে না। তার মানে আমরা সিঙ্গেল অবস্থায় একটা কোয়ার্ক পার্টিকেলকে পেতে পাই না। তার মানে এ একটা কোয়ার্ক পার্টিকেল, এটাকে আমরা সিঙ্গেল অবস্থায় পাবো না। বি একটা কোয়ার্ক পার্টিকেল, এটাকে আমরা সিঙ্গেল অবস্থায় পাবো না। সি আর একটা কোয়ার্ক পার্টিকেল, এটাকে আমরা সিঙ্গেল অবস্থায় পাবো না। কোয়ার্ক পার্টিকেল সবসময়, তিনটে কোয়ার্ক পার্টিকেল সবসময় একজোট হয়ে থাকে বা কম্বিনেশন করে থাকে, ঠিক আছে? কিন্তু দেখো ইলেকট্রন সিঙ্গেল অবস্থায় থাকে। ইলেকট্রনকে আমরা নেচারে সিঙ্গেল অবস্থায় পেতে পারি, কিন্তু কোয়ার্ককে আমরা নেচারে সিঙ্গেল অবস্থায় পাই না। কোয়ার্টজ particles can't exist independently, ঠিক আছে? তার মানে কি কোয়ার্টজ পার্টিকেল গুলো সিঙ্গেল অবস্থায় পাই না আমরা, ঠিক আছে? কিন্তু একটা ইলেকট্রনকে আমরা সিঙ্গেল অবস্থায় পাই। সেই জন্য আমি কথাটা লিখেছি কোয়ার্টজ পার্টিকেল কান্ট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। তার মানে কোয়ার্টজ পার্টিকেল গুলো ডিপেন্ডেন্টলি হয়ে থাকে। কেমন ভাবে থাকে না, তিনটে বা তার বেশি কোয়ার্ক পার্টিকেল মিলে একজোট হয়ে থাকে। তো একজোট হয়েই থাকে ওরা। তো এ একটা কোয়ার্ক পার্টিকেল, ও কি আর একটা কোয়ার্ক পার্টিকেল ধরলাম এখানে বি, আর একটা কোয়ার্ক পার্টিকেল আমি ধরলাম সি। এরকম ভাবে তারা একটা কম্বিনেশন করে বা সিস্টেম তৈরি করে থাকে। তো দেখো তো এখন যখন এই তিনটে কোয়ার্ক পার্টিকেল মিলে একটা সিস্টেম তৈরি করছে, তার চার্জটা কত হচ্ছে দেখো, এর চার্জ 2/3, এর চার্জ কত মাইনাস, এর চার্জ -1/3, তাহলে কত হচ্ছে, টোটাল চার্জটা 0 হচ্ছে এবিসি কোয়ার্ক পার্টিকেলের জন্য, ঠিক আছে? আর যেটা দেখা যায়, তো এই কোয়ার্ক পার্টিকেল গুলো একটা কম্বিনেশন করে থাকে। তো আমি এই একটা কম্বিনেশন ধরলাম, যে এই কম্বিনেশন করে দেখলাম কি টোটাল চার্জ 0 আসছে। তো সবসময় যে কোয়ার্ক পার্টিকেল গুলো কম্বিনেশন করলে টোটাল চার্জ 0 আসবে তা না। টোটাল চার্জটা দেখা যাবে কোয়ার্ক পার্টিকেল গুলো কম্বিনেশন করে বা একজোট হয়ে থাকার সময় দেখা যাবে ওই কম্বিনেশনের টোটাল চার্জটা আবার ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ, যেখানে এনটা একটা ইন্টিজার। বোঝা গেল? কোয়ার্ক পার্টিকেল গুলোর চার্জ ফ্র্যাকশন অফ ইলেকট্রনের চার্জ হতেই পারে, কিন্তু কোয়ার্ক পার্টিকেল গুলো সিঙ্গেল অবস্থায় পাই না। তারা কি একটা কম্বিনেশন করে থাকে বা একজোট হয়ে থাকে। এখন একজোট হয়ে যখন থাকবে তখন আবার দেখতে পাই যে টোটাল চার্জটা আবার
ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনের চার্জ। তো ক্লিয়ার হলো কোয়ার্ক পার্টিকেল গুলো কিভাবে কোয়ান্টাইজেশন অফ চার্জটাকে ভ্যালিড করে। ঠিক আছে, এই জন্য আরেকবার একটু পুরোনো জায়গায় ফিরে যাই। লিখেছি যে ওয়ান ইলেকট্রন ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, আর সেই ইলেকট্রনের চার্জটাই হচ্ছে গিয়ে কি না স্মলেস্ট চার্জ ইন আওয়ার ইউনিভার্স। তো এই চার্জটা কেন ইন্ডিপেন্ডেন্টলি স্মলেস্ট চার্জ নয়? কারণ এই যে এটা যে কোয়ার্ক পার্টিকেলের চার্জ, সেই কোয়ার্ক পার্টিকেলটা তো বাবা সিঙ্গেল অবস্থায় বা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারেই না, তাই না? সেই জন্য ইন্ডিপেন্ডেন্টলি স্মলেস্ট চার্জ আমরা একটা ইলেকট্রনের চার্জকে ধরি। ঠিক আছে, আর এই ফ্র্যাকশন অফ চার্জের ব্যাপারটা কেমন ভাবে কোয়ান্টাইজেশন অফ চার্জকে ভ্যালিড করে না, আমরা দেখতে পাই যে আমরা কখনো একটা সিঙ্গেল কোয়ার্ক পার্টিকেল পাই না, তারা কি সবসময় একটা কম্বিনেশন করে থাকে বা একজোট হয়ে থাকে। এখন সেই একজোট হয়ে থাকার সময় দেখা যায় টোটাল চার্জটা আবার ইন্টিজার মাল্টিপল অফ ওয়ান ইলেকট্রনিক চার্জ। তো সায়েন্সে এখনো পর্যন্ত পার্টিকেল ফিজিক্সে এটুখানি ডিসকভার হয়েছে যে কোয়ার্ক পার্টিকেল গুলো সিঙ্গেল কোয়ার্ক পার্টিকেল গুলোকে সিঙ্গেল অবস্থা আমরা পাই না। হয়তো ভবিষ্যতে এমন কিছু কোয়ার্ক পার্টিকেল আবিষ্কার হলো, তখন দেখা যাচ্ছে হয়তো কোয়ার্ক পার্টিকেল গুলো, সেই সমস্ত কোয়ার্ক পার্টিকেল গুলো হয়তো সিঙ্গেল অবস্থায় আছে। বাট টিল নাও আমরা বলতে পারি যে কোয়ার্ক পার্টিকেল গুলোকে আমরা সিঙ্গেল অবস্থায় পাবো না। ঠিক আছে, তার একটা কম্বিনেশন করে থাকবে, আর ওই কম্বিনেশনের টোটাল চার্জটা কি হবে না ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ। তো এটা গেল আমাদের কি না কোয়ান্টাইজেশন অফ চার্জ। নেক্সট ক্লাসে আমরা দুটো চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কাজ করে, সেই অ্যাট্রাকশন আর রিপালশন ফোর্সটাকে কুলম্বস ল এর সাহায্যে ক্যালকুলেট করার চেষ্টা করব। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত থাক।